তার মানে সরণ হচ্ছে না। তাহলে আমরা বলতে পারি 90 ডিগ্রি আগে পর্যন্ত যে কোনো অ্যাঙ্গেল, 90 ডিগ্রি আগে পর্যন্ত যদি যে কোনো অ্যাঙ্গেলে টানি তাহলে কি হবে, এটা সামনের দিকে আসবে। আমি যা সোজা বল প্রয়োগ করব, কিভাবে বল প্রয়োগ করছি, সোজা। আমার হাতের মোশন খেয়াল করো, এটা পরে খেয়াল করবে, এটা তো তুমি জানোই কি হবে। তোমাকে কেউ একজন এইদিকে টানছে, কেউ একজন এদিকে টানছে, তুমি এরকম এরকম করবে না? আর যদি দুদিকে তুমি মনে করো এদিকে একজন টানছে আর এদিকে একজন টানছে, তুমি কোন দিকে যাবে, মাঝখান থেকে চলে যাবে না? ও কি করছে বুঝতে পেরেছো? ও কি করছে, ও বাইরে থেকে যত রোটেশন বাড়িয়েছে তত আস্তে আস্তে ধীরে ধীরে কি হচ্ছে, এমভি স্কয়ার বাই আর, তোমরা পরে পড়বে, অর্থাৎ অভিকেন্দ্র বলের মান বাড়ছে। স্টার্ট করা যায়। আমরা ওয়ার্ক পাওয়ার এনার্জি বা কার্যক্ষমতা শক্তি বলতে কি বোঝায়, কিছু বলবেন? বল। আমি কি ওকে একটু পরে ওকে টাকাটা ব্যাক করে দিলে হবে? না আমি বুঝতে পেরেছি কি, আমি চিনবো না। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। চলো এবার এদিকে শোনো। আমরা বেসিক্যালি আজকের ওয়ার্ক ফর এনার্জি স্টার্ট করব। দুটো আমাদের পার্ট রয়েছে এর মধ্যে, মানে আমরা ওয়ার্ক ফর এনার্জিতে টোটাল দুটো পার্টে এই চ্যাপ্টারটাকে কমপ্লিট করি। ফার্স্ট পার্টের মধ্যে থাকে আমাদের ওয়ার্ক কি আর এনার্জি কি, আর সেকেন্ড পার্টে পাওয়ার আর তার সাথে আমরা কোনো সংরক্ষণ সূত্র মেনে চলতে পারি কি। তো আমরা আজকে যেটা থেকে স্টার্ট করবো, যে ফার্স্ট কার্য কি। আমরা এর আগে অনেকটা আগের কথা যদি বলি, ফার্স্ট সামেটিভে যখন পড়েছিলাম তখন সবার ফার্স্ট বলের ধারণা পেয়েছিলাম নিউটনের গতিসূত্রে, যে বল বা ফোর্স বলতে কি বোঝায়। বল বা ফোর্স হলো এমন একটা জিনিস যেটা আমরা যদি বাইরে থেকে প্রয়োগ করি তাহলে ওই বস্তুর মধ্যে অবস্থার পরিবর্তন করা যায়। মানে মনে করো আমরা যদি কোনো একটা বস্তু, আমরা বলেছিলাম যদি স্থির থাকে তাহলে সেই বস্তুটাকে গতিশীল করা যায় চাইলে, আর যদি কোনো বস্তু গতিশীল অবস্থায় থাকে চাইলে তাকে স্থির করা যায়। আর এই যে প্রবণতা, এই প্রবণতাটাকে আমরা নিউটনের সূত্রের সাহায্যে আমরা জানি, নিউটনের প্রথম সূত্র এটাই বলতো। আর এই জায়গা থেকে আমরা বলের ধারণা পেয়েছিলাম আর বলের মানও বের করেছিলাম, F = m × a। আজকে আমাদের কাজ হবে যে ওয়ার্ক বলতে কি বোঝায় বা কার্য বলতে কি বোঝায়। কার্য বলতে বোঝায় কোনো বস্তুর ক্ষেত্রে, কার্য বা ওয়ার্ক বলতে বোঝায় কোনো একটা বস্তুর জন্য, কার্য বা ওয়ার্ক বলতে বোঝায় এই বস্তুর জন্য আমরা এই বল প্রয়োগ করে কোনো একটা বস্তুতে কত পরিমাণ সরণ করালাম। মনে করো আমার কাছে এই একটা ব্লক রয়েছে, এই ব্লকের উপরে, এই সারফেসের উপরে একটা ব্লক রাখলাম, সারফেস, তার উপরে একটা ব্লক রেখে দিলাম, আর এই ব্লকটা ওপর বাইরে থেকে বল প্রয়োগ করে, এই ব্লকটার উপর বাইরে থেকে বল প্রয়োগ করলাম F। এবার আমরা যখন এই ব্লকটার উপর বাইরে থেকে বল প্রয়োগ করলাম, এই বল প্রয়োগের ফলে এই ব্লকটার এই পজিশন থেকে এই পজিশন পর্যন্ত গেল, অর্থাৎ এদের কিছু পরিমাণ ডিসপ্লেসমেন্ট বা সরণ হলো, সরণ হয়েছে। তাহলে ছিল কোথায় ব্লকটা, এখানে, গেল কোথায়, এখানে। তাহলে এদের মাঝখানে যে দূরত্বটা যতটা পরিমাণ শিফট হয়েছে, দ্যাট ইজ কল সরণ। অর্থাৎ একটা ব্লক একটা পজিশন থেকে আরেকটা পজিশনে যতটা দূরত্ব পাস করে, দ্যাট ইজ কল সরণ। এবার অ্যাকর্ডিং টু কার্যের সংজ্ঞা অনুসারে বলা হয়, আমরা যদি এই বল আর সরণকে গুণ করি, বল আর সরণকে গুণ করি তবে আমরা কার্য পাবো। কার্য কি, কার্য ইজ ইকুয়ালস টু বলা হয় বল ইন্টু সরণ। এবার এই বল ইন্টু সরণটাকে না আরো ভালোভাবে বুঝতে হবে, যে আসলে বল ইন্টু সরণ তো আমাদের ক্লাস 9 অব্দি ঠিক আছে, বাট যখন ক্লাস আস্তে আস্তে বড় হবে তখন তোমরা এটার প্রপার সংজ্ঞা শিখবে। আর আমি মনে করি যে ফিজিক্সে শুরু থেকে প্রপার জিনিস শুরু থেকে শেখাই বেটার। তো এরকম ভাবে বলবে না, আমরা এখন থেকে কার্যের সংজ্ঞা বলবো বল ইন্টু সরণ না, আমরা বলবো বল মাল্টিপ্লাইড বাই, বল মাল্টিপ্লাইড বাই বল প্রয়োগের অভিমুখে সরণ, বল মাল্টিপ্লাইড বাই বল প্রয়োগের অভিমুখে সরণ, বল প্রয়োগের অভিমুখে সরণ। হতে পারে আমি বল প্রয়োগ করছি একদিক বরাবর আর সরণ হচ্ছে তার বিপরীত দিক বরাবর, তার মানে আমাদের সেটা কার্যের প্রপার ডেফিনেশনে আসছে না।
তো আমরা কার্যের ডেফিনেশন পড়ার জন্য আমরা এভাবে বলতে পারি যে প্রপার যদি আমরা কার্যের কথা বলি তাহলে আমরা বলবো বল মাল্টিপ্লাইড বাই বল যেদিক বরাবর প্রয়োগ হচ্ছে সেই অভিমুখে সরণ। যেমন আমরা এদিক বরাবর বল প্রয়োগ করেছি, সরণ হয়েছে কোন দিক বরাবর? এদিক বরাবরই আমাদের সরণ হয়েছে, তাহলে আমাদের যেদিক বরাবর প্রযুক্ত বল সেদিক বরাবরই সরণ। তাহলে কার্যের ডেফিনেশন অনুযায়ী আমরা বলতে পারি W ইজ ইকুয়ালস টু বল F মাল্টিপ্লাইড বাই যেদিক বরাবর বল প্রয়োগ করা হয়েছে সেই অভিমুখে সরণ। আচ্ছা, তোমাদের আমি সে অভিমুখ বোঝানোর জন্য বাস্তবে আমাদের না কস থিটা, সাইন থিটা এরকম টাইপের জিনিসপত্র দরকার। এবার আমি জানি তোমরা কেউই এখনো পর্যন্ত ত্রিকোণমিতি করোনি, তোমাদের ত্রিকোণমিতি কমপ্লিট করতে করতে 10 এর এন্ডে গিয়ে তোমরা যখন 23 নম্বর চ্যাপ্টার পড়বে প্রায় ওই সময় গিয়ে প্রপারলি ত্রিকোণমিতি শিখবে। এই জন্য আমাদের যে এতটা যে ত্রিকোণমিতির পাঠ, সেই ত্রিকোণমিতির পাঠকে আমরা আনবো না, না এনে আমরা এবার একটু বোঝার চেষ্টা করি। কার্য মানে হলো আমরা বুঝতে পারলাম বল যেদিক বরাবর হয়েছে সেদিক বরাবরই যদি সরণ হয় তাহলে আমরা তাকে কার্য বলবো। তো একটু এক্সাম্পল দিয়ে বোঝার চেষ্টা করি। কার্য আমাদের টোটাল 3টে টাইপের হয়। 3টে টাইপ পড়ার আগে আমরা দুটো বেসিক কার্য পড়ে নিই, একটাকে বলা হয় মিডিলেরটা পরে পড়বো। টোটাল 3টে হয়, একটা হচ্ছে কি ধনাত্মক কার্য, একটা ঋণাত্মক কার্য, একটা হচ্ছে কি শূন্য কার্য বা জিরো ওয়ার্ক। তো আমরা ধনাত্মক কার্য আর যে ঋণাত্মক কার্যটা আছে আগে সেই দুটোকে ভালোভাবে বুঝে নিই। ধনাত্মক কার্য আর ঋণাত্মক কার্য, ধনাত্মক কার্য আর ঋণাত্মক কার্য অর্থাৎ পজিটিভ ওয়ার্ক এন্ড নেগেটিভ ওয়ার্ক। ধনাত্মক কার্য মিন্স পজিটিভ ওয়ার্ক, পজিটিভ ওয়ার্ক। হোয়াট ইজ পজিটিভ ওয়ার্ক? আমি কি বললাম? আমাদের আগে বুঝতে হবে যে আমাদের বেসিক ডেফিনেশন কি ছিল। আমাদের বেসিক ডেফিনেশন ছিল যদি একটা সারফেসের উপরে আমরা যদি একটা ব্লককে রাখি তাহলে আমরা দেখবো যে এই ব্লকের মুভমেন্ট কোন দিক বরাবর হচ্ছে। আর আমরা যদি দেখি যে যেদিক বরাবর আমাদের ব্লকের মুভমেন্ট হচ্ছে সেদিক বরাবরই যদি আমাদের বল প্রয়োগ করা হয় তাকে বলা হয় ধনাত্মক কার্য। এই হচ্ছে কি আমাদের ব্লকটা রয়েছে, আমি মনে করো ব্লকের উপর বল প্রয়োগ করলাম এদিক বরাবর, আর ব্লকটা সরানো হলো এদিক বরাবর। আমি জানি তুমি অনেক বেশি কিছু বলতে পারবে না, বাট এটুকু তো বলতে পারবে এরা দুজন একই দিক বরাবর। এটা তো অন্তত বলা যায় যে এরা দুজন একই দিক বরাবর। আর যদি একই দিক বরাবর হয় তাহলে এদের অ্যাঙ্গেল কত ডিগ্রি হবে বলো? এফ আর এস এর মধ্যে 0 ডিগ্রি। আবার দেখো এফ কোন দিক বরাবর? সামনের দিক বরাবর। আমি যদি জিজ্ঞাসা করি এস কোন দিক বরাবর, তাও সামনের দিক বরাবর। এফ আর এস যদি একই দিক বরাবর হয় তাহলে তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল কত? 0 ডিগ্রি। আরো ভাবো, আমি যদি এর সরণ করতে চাই আমাকে বলো এই অবস্থাতে কি এর সরণ হবে? ভালোভাবে বুঝে বলবে। হ্যাঁ, যদি আমরা এই সেম সারফেস ব্লকের যদি কেস বলি, এই হচ্ছে কি আমাদের সারফেস আর এর উপরে মনে করো আমি একটা ব্লককে রেখে দিলাম। এই সারফেস আর এর উপরে মনে করো আমি একটা ব্লককে রেখে দিলাম। এবার আমি যদি এই ব্লককে রেখে দিই, এই সারফেসের উপরে এই ব্লককে রেখে দিই, আর আমি যদি বল প্রয়োগ যেটা করছি আমি মনে করি এভাবে করলাম। ওকে, বল প্রয়োগ কিভাবে করলাম? এভাবে। আমি এভাবে করলেও তো ব্লক সামনের দিকে চলে আসবে, হ্যাঁ কি না? আমি যদি দড়ি দিয়ে এরকম ভাবে, এই যে এটা মনে করো আমার সেই সিস্টেমটা, তুমি ইমাজিন করতে পারো যে এটা হচ্ছে আমার ওই সিস্টেমটা। এবার আমি যদি এটা এরকম নিচের দিক বরাবর পড়ে থাকে, এটা যদি এরকম নিচের দিক বরাবর পড়ে থাকে, ওকে, এটা মনে করো এরকম নিচের দিক বরাবর পড়ে আছে, এই যে এটা নিচের দিকে পড়ে আছে। এবার আমি যদি এটাকে এরকম ভাবে টেনে 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 নিয়ে আসি তাহলে তো এটা সামনের দিকে আসবে। চলো, তার মানে কতটা টাইম পর্যন্ত এটা আসবে? যদি আমি এরকম ভাবে একটা অ্যাঙ্গেল করেছি, দেখো এই যে এরকম অ্যাঙ্গেল করেছি, বোঝা যাচ্ছে? কার সাপেক্ষে অ্যাঙ্গেল দেখবে বলো তো? সারফেসের সাপেক্ষে। এবার আমাকে বলো অ্যাঙ্গেল বাড়ছে না কমছে? এইভাবে রয়েছে এই সারফেসের সাপেক্ষে। এই সারফেসের সাপেক্ষে আমি এভাবে টানছি। শুরুতে আমি একদম দাঁড়াও এই টেবিলের উপর রাখি তাহলে বুঝতে দেখতে সুবিধা হবে। এই যে এখানে রাখি, আমি মনে করো এই টেবিলের উপরে এই যে রেখেছি, এইভাবে টানা মানে কত ডিগ্রি অ্যাঙ্গেলে টানা? 0 ডিগ্রিতে না? পুরো এক্স্যাক্টলি 0 ডিগ্রিতে। আচ্ছা, আমি যদি এইভাবে টানি, বলো আমি যদি এইভাবে টানি, আমি যদি এটাকে এইভাবে টানি, অ্যাঙ্গেল করেছি তো 15, 20, 30 এরকম অ্যাঙ্গেলে করে টানলেও সামনে আসবে। চলো মনে করো আরো অ্যাঙ্গেল বাড়িয়ে দিই, আরো মোটামুটি 45 ডিগ্রি কাছাকাছি অ্যাঙ্গেল মনে করো টানলাম, তাও সামনের দিকে আসবে। আচ্ছা, আমি যদি বলি এটাকে মনে করো আরো অ্যাঙ্গেল বাড়ালাম, 90 ডিগ্রি করলাম, বলো 90 ডিগ্রি বরাবর টানলে কোন দিকে উঠে যাচ্ছে? তার মানে সরণ হচ্ছে না। তাহলে আমরা বলতে পারি 90 ডিগ্রি আগে পর্যন্ত যে কোনো অ্যাঙ্গেল, 90 ডিগ্রির আগে পর্যন্ত যদি যে কোনো অ্যাঙ্গেলে টানি তাহলে কি হবে? এটা সামনের দিকে আসবে। তাহলে আমরা বলতে পারি যে ধনাত্মক কার্য বা পজিটিভ ওয়ার্ক হবে। আমি বল প্রয়োগ করছিলাম কোন দিক বরাবর? এদিক বরাবর। আমরা বল প্রয়োগ করছি যে দিক বরাবর, আর সরণও যদি সেদিক বরাবর হবে, অ্যাঙ্গেলের মান যদি লেস দেন 90 ডিগ্রি হয়, হ্যাঁ কি না? ম্যাক্সিমাম কখন পাবো? 0 ডিগ্রিতে।
কিন্তু আমরা কতর কম হতে হবে, 90 ডিগ্রির কম। যদি 90 ডিগ্রি কম হয় তাহলে আমরা কি দেখতে পাবো, যেভাবেই বল প্রয়োগ করি না কেন সরণ কোন দিক বরাবর হবে, সামনের দিক বরাবরই হবে। কথা বোঝা গেল? এবার নেক্সট হলো আমাদের কাজ ঋণাত্মক কার্য মানে কি। মনে করো আমি বল প্রয়োগ করছি একদিক বরাবর, এদিকে বল প্রয়োগ করছি, এই হচ্ছে কি সারফেস, সারফেসের উপর আমরা আবার ব্লক রেখে দিলাম। ওকে, সারফেসের উপর ব্লক রাখলাম, আবার সেম গল্প, কিন্তু ঋণাত্মক কার্য হবে। আমি মনে করো ব্লকের উপর বল প্রয়োগ করেছি এদিক বরাবর, আমি ব্লকের উপর বল প্রয়োগ করলাম এদিক বরাবর, যাওয়ার উচিত কোথায় মনে হচ্ছে, এদিক বরাবর না? বাট মনে করো কোনো কারণবশত সরণ হলো এদিক বরাবর, এ কি জাদু, বল প্রয়োগ করছে একদিক বরাবর আর সরণ হচ্ছে বিপরীত দিক বরাবর, তাহলে সেই টাইপের কার্যকে কি বলা হয়, ঋণাত্মক কার্য। দেখে বলো তো কেমন মনে হচ্ছে অ্যাঙ্গেলের মান, 180 ডিগ্রি না? যেদিক বরাবর বল প্রয়োগ হচ্ছে আর যেদিক বরাবর সরণ হচ্ছে তাদের মধ্যে অ্যাঙ্গেল কেমন মনে হচ্ছে, 180 ডিগ্রি। তো আমি না তোমাকে একবারে না বুঝিয়ে বলে দিচ্ছি যে যদি তুমি ঋণাত্মক কার্য এখনো কমপ্লিট করিনি, যদি আমার থিটার ভ্যালু 0 ডিগ্রি, 0 ডিগ্রি থেকে স্টার্ট করে 90 ডিগ্রির মধ্যে হয়, এক্স্যাক্টলি 90 না, 90 ডিগ্রির মধ্যে হয়, তবে সেই ধরনের কার্যকে কি বলবো, ধনাত্মক কার্য। অ্যাঙ্গেলের মান যদি 90 ডিগ্রি থেকে বেশি 180 ডিগ্রির মধ্যে হয়, তাহলে আমরা সেই ধরনের কার্যকে কি বলবো, ঋণাত্মক কার্য। চলো বোঝো ঋণাত্মক কার্য। মনে করো তুমি রাস্তা দিয়ে হাঁটছো, তুমি হাঁটো কিভাবে, পুশ করো কোন দিক বরাবর, পা ব্যাক সাইডে না, পা পুশ করো কোন দিক বরাবর, ব্যাক সাইডে। হাঁটতে পারো তো সবাই, তাহলে আমরা যদি পেছনের দিকে বল প্রয়োগ করি তাহলে ফোর্স কোন দিকে অ্যাপ্লাই করছি, পেছনের দিকে, এগোচ্ছি কোন দিক বরাবর, সামনের দিক বরাবর। বোঝা গেল? তাহলে আমাদের ঋণাত্মক কার্য, এটা আমাদের হাঁটা, এটা আমাদের কি টাইপের কার্য, ঋণাত্মক কার্য। তার কারণ আমরা হাঁটছি কোন দিক বরাবর বলো, আবার হাঁটার জন্য বল প্রয়োগ করছি পা দিয়ে কোন দিক বরাবর, পেছনের দিক বরাবর, এগোচ্ছি কোন দিক বরাবর, সামনের দিক বরাবর। তার মানে আমাদের এইভাবে ঋণাত্মক কার্য বোঝা যেতে পারে। কথা বোঝা গেল? এবার আমরা যা বুঝতে পারলাম, এক ধরনের কাজ হয় ধনাত্মক কার্য আর আরেক প্রকারের কাজ হয় ঋণাত্মক কার্য। ধনাত্মক কার্য কখন হয়, যদি 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রির মধ্যে থাকে। ঋণাত্মক কার্য কখন হয়, যদি 90 ডিগ্রি থেকে 180 ডিগ্রির মধ্যে থাকে। বেস্ট পজিটিভ ওয়ার্ক কত ডিগ্রিতে হবে, 0 ডিগ্রিতে। বেস্ট নেগেটিভ ওয়ার্ক কত ডিগ্রিতে হবে, 180 ডিগ্রিতে। বোঝা গেছে? বেস্ট নেগেটিভ ওয়ার্ক 180 ডিগ্রিতে, বেস্ট পজিটিভ ওয়ার্ক 0 ডিগ্রিতে। তারপরে 0 থেকে 180-র মধ্যে, 0 থেকে 90-এর মধ্যে ধীরে 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 কমতে থাকবে। আবার ওইদিকে তো নেগেটিভ, তাহলে মাঝখানে যে 90 ডিগ্রি ওটাতে বোঝাচ্ছে 0 হবে। তার কারণ কি স্যার, 0 থেকে 90 ওয়ার্ক ডানের মান কেমন হয়, পজিটিভ। 90 থেকে 180-র মধ্যে ওয়ার্ক ডানের মান কেমন দেখতে পাচ্ছি, নেগেটিভ। তাহলে মাঝখানে এক্স্যাক্টলি কে পড়ে রয়েছে, 90 ডিগ্রি। দেখো 90 ডিগ্রিতে কি কেস হচ্ছে বোঝো, 90 ডিগ্রিতে কি কেস হচ্ছে বোঝো। 90 ডিগ্রিতে এ হচ্ছে 90 ডিগ্রি, আমি যদি 90 ডিগ্রিতে তুলি তাহলে কোন দিক বরাবর উঠবে, ওপরের দিক বরাবর না? কোন রকম কার্য হচ্ছে, সামনে কোনো হচ্ছে, সরণ হচ্ছে কোনো না, তাহলে হবে 0 ডিগ্রি। তো এটাকে না আরো ভালোভাবে বুঝি, আমরা এর জন্য একটা নতুন টাইপের বলকে শিখবো, যে বলের নাম হলো অভিকেন্দ্র বল। রাজদীপ, রাজদীপ চলে এসো। এমন টাইপের বলের নাম হচ্ছে কি অভিকেন্দ্র বল। চলো পয়েন্ট করো, অভিকেন্দ্র বল। আগে আচ্ছা একটা কাজ করো, শূন্য ওয়ার্ক পয়েন্ট করো, শূন্য ওয়ার্ক বা শূন্য কার্য, শূন্য কার্য ব্র্যাকেটে লেখো 0 ওয়ার্ক। হ্যাঁ হ্যাঁ, যখন কোন রকম, তখন বলের সাথে সরণ, আমি কোন দিক বরাবর সরণ করাতে চাই, সামনের দিক বরাবর। তো আমি যেদিক বরাবর সরণ করাতে চাই তার সেই দিকে কি সরণ হচ্ছে, তাহলে এটাকে আমরা কিভাবে বলবো, যেদিকে হচ্ছে সরণের সাথে বলের অভিমুখ কত, 90 ডিগ্রিতে না? আমি সরণ চাইছি এদিক বরাবর, হচ্ছে কোন দিক বরাবর। তো আমার দাবি কি সেটা আগে বুঝতে হবে। আমার দাবিতে এদিক বরাবর সরণ করানো, এদিক বরাবর সরণের মান কত, 0। তার মানে আমাদের ওয়ার্ক যে বেসিক ফর্মুলাতে যদি আমরা বলি তাহলে 0 হবে। তো যাই হোক, আমরা একটু 0 কার্যটাকে না বোঝার চেষ্টা করি, যে হোয়াট ইজ 0 ওয়ার্ক, যে 0 কার্য কাকে বলে, হোয়াট ইজ 0 ওয়ার্ক। আমরা সার্কুলার মোশনের কথা শুনেছি, সার্কুলার মোশন মানে বৃত্তীয় পথে গতি। কোনো জিনিস যদি বৃত্তাকার পথে ঘোরে, তোমরা ছোটবেলায় অনেকে একটা হাতে আঙুলের মধ্যে দড়ি প্যাঁচিয়ে এরকম এরকম ঘুরিয়েছো, এখনো হয়তো অনেকে এরকম করো, ছোটবেলার স্বভাব, এরকম ভাবে ঘোরানো হয়েছে। এই যে এই কেসের জন্য এরা যদি বৃত্তাকার পথে ঘোরে তাহলে আমাদের কেমন টাইপের দেখতে হবে বলো, সিস্টেমটা এভাবে দেখতে হবে।
এরকম। এই হচ্ছে বৃত্তাকার পথ বরাবর ঘুরছে। এই যে যখন বৃত্তাকার পথ বরাবর ঘোরে তখন কেসটা কি হয় শোনো, আমি যদি কোনো জিনিসকে বৃত্তাকার পথে ঘোরাই, মনে করো আমি এই সিস্টেমটাকে বৃত্তাকার পথে ঘোরাতে চাই, আমি না একে বল প্রয়োগ করবো কোন দিক বরাবর বলতো, আমি বৃত্তাকার পথে বল প্রয়োগ করানোর দরকার নেই, এরকম ভাবে করানোর দরকার নেই, এমনি বৃত্তাকার পথে ঘুরবে। কিভাবে ঘুরবে জানো, আমি এটার উপরে যে বলটা প্রয়োগ করবো সেই বলটা, আমার হাত খেয়াল করো, আমি হাত দিয়ে সোজা বল প্রয়োগ করছি, কোন দিকে বল প্রয়োগ করছে, সোজা, তাও কোন দিকে কিভাবে ঘুরছে দেখো, বৃত্তাকার পথে ঘুরছে না। আরে আমি কি জোর করে বৃত্তাকার পথে ঘুরিয়েছি, এরকম ভাবে ঘুরিয়েছি না, আমি কি করেছি খেয়াল কর, আমার হাত, আমি হাত এরকম ভাবে ঘোরাবো না, আমি যা সোজা বল প্রয়োগ করব, কিভাবে বল প্রয়োগ করছি, সোজা। আমার হাতের মোশন খেয়াল করো, এটা পরে খেয়াল করবে, এটা তো তুমি জানোই কি হবে এর, তুমি আমার হাত খেয়াল করো, আমি হাতে দিয়ে যে বল প্রয়োগ করছি বা বেগ দিচ্ছি কোন দিক বরাবর দিচ্ছি, সোজা, বাট এর মোশনটা দেখো বৃত্তাকার হচ্ছে না, যদি পুরোটা ঘুরতো তাহলে কেমন ঘুরতো, এরকম ঘুরতো তো, একই না, কথা বোঝা গেল। এবার আমি যদি ততটা অ্যামাউন্টের বল প্রয়োগ করতে পারি সোজাভাবেই প্রয়োগ করব, কিন্তু আমি যদি অ্যামাউন্ট অফ ফোর্স রিকোয়ার্ড সোজা প্রয়োগ করতে পারি তাহলে কিভাবে ঘুরবে, বৃত্তাকার পথে ঘুরছে না। তারপরে আমি যদি সোজাও বল প্রয়োগ করি তাও এটা কিভাবে ঘুরছে, বৃত্তাকার পথে ঘুরছে। তাহলে আমাকে বলো বলের অভিমুখ কোন দিক বরাবর, এখানে বলের অভিমুখ কোন দিক বরাবর, ওপরের দিক বরাবর না, তার মানে বেগ কোন দিক বরাবর দিচ্ছি, ওপরের দিক বরাবর, বাট এটা এইদিকে যাচ্ছে কেন, তার মানে নিশ্চয়ই এদিক বরাবর আরেকজন কেউ কাজ করছে, যে একে এদিক বরাবর টেনে নিচ্ছে, ভালোভাবে বোঝো, তোমাকে কেউ একজন এইদিকে টানছে, কেউ একজন এইদিকে টানছে, তুমি এরকম এরকম করবে না, আর যদি দুদিকে তুমি মনে করো এদিকে একজন টানছে আর এদিকে একজন টানছে, তুমি কোন দিকে যাবে, মাঝখান থেকে চলে যাবে না। তার মানে আমি এইটাকে কোন দিক বরাবর দেখতে পাচ্ছি, এর ওভারঅল মোশন যদি আমি ইমাজিন করি তাহলে আমি এর ওভারঅল মোশন কোন দিকে দেখবো, এই জায়গা দিয়ে দেখবো না, হ্যাঁ কিনা বল, এর মোশন কোন দিকে দেখবো, এদের দুজনের মাঝখান থেকে। তার মানে আমি যদি কোনো বস্তুকে বৃত্তাকার পথ বরাবর দেখি, আমি যদি কাউকে ভি বেগে এদিক বরাবর ছুড়ে মারি আর কেন্দ্রের দিকে যদি আমার অভিকেন্দ্র বল থাকে তাহলে মাঝখান থেকে বস্তু যাবে, আর তার মানে এভাবেই বৃত্তীয় গতি সম্পন্ন হয়। এবার আমরা এই যে বলটার নাম কি বললাম বলো, অভিকেন্দ্র বল, কেন্দ্রের দিকে যে বলটা কাজ করে তার নাম কি দিলাম, বলো কি বল নাম দিলাম, অভিকেন্দ্র বল। আচ্ছা আমরা সরণ কোন দিক বরাবর করাতে চাইছিলাম, সরণ কোন দিক বরাবর করাতে চাইছিলাম, সরণ সোজা করাতে চাইছিলাম, সরণ এরকম ভাবে বল প্রয়োগ করছিলাম না হাত দিয়ে, তা সরণ কোন দিকে করাতে চাইছিলাম, সোজা, বাট আমরা দেখতে পেলাম এইভাবে যাচ্ছে, একটু বুঝতে হবে যে আমার এর জন্য ওয়ার্ক ডানের মান কত হয়। তো ওয়ার্ক ডানের মান কত হয় বোঝার জন্য আগে না অভিকেন্দ্র বলকে ভালোভাবে বুঝতে হবে। আমি যদি অভিকেন্দ্র বলি, আজকে টার্মটা প্রথমবার নতুন শুনলে অনেকে, তাই না, সেন্ট্রিপিটাল ফোর্স বা অভিকেন্দ্র বল। তো অভিকেন্দ্র বলকে বোঝার জন্য আমাকে একটা জিনিস দেখো, এই দুটো যে বস্তু রয়েছে, আমার উপরে একটা বস্তু রয়েছে, নিচে একটা বস্তু রয়েছে, কে হালকা কে ভারী, উপরেরটা হালকা না নিচেরটা হালকা, উপরেরটা হালকা, তাই জন্য এটাকে টান দিচ্ছে, দিয়ে দেখো, বুঝতে পারছো তো কে হালকা, মিডিলে নিয়ে আসো, কে হালকা, এটা হালকা। আচ্ছা তার মানে এটা হালকা একটা বস্তু রয়েছে আর এটা একটা মনে করো ভারী ভরের বস্তু রয়েছে, আমার কাজ হচ্ছে এই হালকা বস্তুটার সাহায্য নিয়ে, এই হালকা বস্তুটার সাহায্য নিয়ে ভারী বস্তুটাকে তুলতে হবে। চলো কেউ পারবে, হালকা বস্তুর সাহায্য নিয়ে ভারী বস্তুটাকে তুলতে হবে, চলে এসো কেউ একজন, হালকা বস্তুর সাহায্য নিয়ে ভারী বস্তুটাকে তুলতে হবে, চলো এদিক থেকে চলে এসো, এখানে চেপে আসো, আর কিচ্ছু হবে না, ভাঙবে না, হালকা, দাঁড়া দাঁড়া আগে, হ্যাঁ মানে গুড গুড গুড, ভালো করে আর একটু ভালোভাবে করো, না না ঠিক আছে, নাও এবার করো, যা করো এটাকে এরকম ঝুলিয়ে নাও, হ্যাঁ। ও কি করছে বুঝতে পেরেছো, ও কি করছে, ও বাইরে থেকে, হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ, যাও সাবাস। ও কি করলো, ও এই বস্তুটার উপরে বাইরে থেকে অভিকেন্দ্র বলকে বাড়িয়ে দিয়েছে, কিভাবে বাড়িয়েছে, বেগ বাড়িয়েছে, ও কি বাড়িয়েছে, বেগ বাড়িয়েছে, ও বেগ বাড়ানোর জন্য কি ইউজ করলো, এভাবে রোটেশন করাচ্ছে, যত রোটেশন বাড়িয়েছে তত আস্তে আস্তে ধীরে ধীরে কি হচ্ছে, এমভি স্কোয়ার বাই আর তোমরা পরে পড়বে, অর্থাৎ অভিকেন্দ্র বলের মান বাড়ছে, আর অভিকেন্দ্র বলের মান বাড়াতে এই যে এমজি ফোর্স যেটা কিনা ডমিনেটিং হওয়ার কথা সেটা অতটা ডমিনেটিং হতে পারছে না। আবার দেখো যেই এমভি স্কোয়ার বাই আর কমিয়ে দিচ্ছি বা অভিকেন্দ্র বল কমিয়ে দিচ্ছি, আবার কোন দিক বরাবর চলে যাচ্ছে, নিচের দিক। তাহলে আমি এখানে কি করছি, অভিকেন্দ্র বল প্রয়োগ বাড়িয়ে দিচ্ছি, কিভাবে বাড়াচ্ছি, রোটেশনের জন্য। আমি যত বেশি পরিমাণে বেগ বাড়াবো তত কি বাড়বে, অভিকেন্দ্র বল বাড়তে থাকবে, আর যত অভিকেন্দ্র বল বাড়বে তত এই বোতলটা কি হবে, উপরের দিক বরাবর উঠে যাবে। কাকে ডমিনেট করছে, এমজি কে, এম ভরের বস্তু ভারী ছিল, বাট যেই মাত্র আমি এবার দেখো আমি রোটেশন যখন আমি কমিয়ে দেবো, হালকা করে দেবো, তখন কি হচ্ছে, অভিকেন্দ্র বল কমে যাচ্ছে, আবার কি হচ্ছে, এমজি ডমিনেট করে যাচ্ছে।
বোঝা গেল? তার মানে আমার এক্ষেত্রে যেটা হচ্ছে, অভিকেন্দ্র বল কোন দিক বরাবর কাজ করছে? এই দিক বরাবর। আর এদিক কেন্দ্রের দিক বরাবর আমাদের অভিকেন্দ্র বল না? আর আমি সরণ চাইছিলাম কোন দিক বরাবর? ও এদিক বরাবর। সরণ কোন দিক বরাবর বলছিলাম? এদিক বরাবর না ডিসপ্লেসমেন্ট? এবার আমাকে বলো, আমার সরণ কি এদিক বরাবর হয়েছে? হয়নি। কিভাবে হয়েছিল? বৃত্তাকার পথে। তাহলে আমি যদি বলি এখানে বল আর সরণের মধ্যে অ্যাঙ্গেল কত? 90 ডিগ্রি না? খেয়াল করে দেখো বল কিভাবে এক্সিস্ট করছে, কেন্দ্রের দিক বরাবর। আর সরণ কোন দিকে যাচ্ছে? উপরের দিক বরাবর। তাহলে এদের মধ্যে অ্যাঙ্গেল কত হবে? 90 ডিগ্রি। আর যদি অ্যাঙ্গেলের মান 90 ডিগ্রি হয়, অ্যাঙ্গেলের মান যদি 90 ডিগ্রি হয়, তবে ওয়ার্ক ডান কত হবে? 0। মাথায় থাকবে? বোঝা গেল? তাহলে বলো পজিটিভ ওয়ার্ক কত ডিগ্রি থেকে কত ডিগ্রির মধ্যে হয়? 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রির মধ্যে। যদি এক্স্যাক্টলি 90 ডিগ্রি হয় কত হবে? 0। তারপরে নেগেটিভ মানে 90 থেকে 180। চলো আবার বলো, বলো 90 ডিগ্রিতে কত হয়? 0 ওয়ার্ক। 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রিতে কত হয়? 0 থেকে 90 ডিগ্রিতে পজিটিভ ওয়ার্ক। আর 90 ডিগ্রি থেকে 180 ডিগ্রিতে কত হয়? নেগেটিভ ওয়ার্ক। বোঝা গেছে? আমাদের টোটাল এই তিনটে টাইপের ওয়ার্ক। 0 ওয়ার্ক, 0 ওয়ার্ক 90 ডিগ্রিতে, পজিটিভ ওয়ার্ক 0 থেকে 90 ডিগ্রিতে আরেকটা। এবার আমাদের কাজ হচ্ছে কি আরো অন্যভাবে সরণ পড়া। আমি একটু আগে একটা ফর্মুলা পড়িয়েছিলাম, আর আমাদের ক্লাসে না এখন থেকে এই ফর্মুলাটাই রাজা, এফ ইন্টু এস। আমি পরের পেজে আলাদাভাবে লিখছি। বল ইন্টু সরণ, ডাব্লিউ ইজ ইকালস টু এফ ইন্টু এস বা বল ইন্টু সরণ। লেখো কার্য ইকুয়ালস টু বল ইন্টু সরণ। কার্য ইকুয়ালস টু বল ইন্টু সরণ। কার্য ইকুয়ালস টু বল মাল্টিপ্লাইড বাই সরণ। তো আমরা যদি বলের কথা এবার আমরা বলি, তাহলে আমরা মনে করো কিছু একটা অ্যামাউন্ট অফ ফোর্স আমরা আবার প্রয়োগ করলাম, আর সেই যে প্রয়োগ করলাম সেটা একটা বস্তুর জন্য বৃত্তাকার পথে করলাম। বৃত্তাকার পথে মনে করো এই যে বস্তুটা রয়েছে, এই বস্তুটা পুরো একবার ঘুরে আবার আগের জায়গায় চলে এলো, তাহলে বলতো সরণের মান কত হলো? 0। ভেরি গুড। ঘুরে যদি আবার আগের জায়গায় চলে আসলে সরণ 0। তাহলে যদি সরণ শূন্য হয় তাহলে এফ এফ ইন্টু এফ ইন্টু 0। সরণ যদি শূন্য হয় তাহলে বল হচ্ছে এফ, যে কোনো বল প্রয়োগ করে ইন্টু সরণ, তাহলে কার্য কত হবে? 0। তাহলে আমরা যে কোনো জিনিস যদি ঘুরে আবার আগের জায়গায় চলে আসে তাহলে সরণের মান কত হবে? মনে করো আমার কাছে একটা বই রয়েছে, মনে করো আমি এই বইটা নিলাম, আর এই বইটা নিয়ে না আমি রাস্তায় এরকম দাঁড়িয়ে আছি। কার্যের মান কত হবে আমার? বলো কত হবে কার্যের মান? 0। কেন? সরণ কত? 0। আমার যদি সরণ 0 হয় তাহলে কার্যের মান কত হয়? 0। 9 পর্যন্তই ঠিক আছে, 11 12 গিয়ে গড়বড় হতে পারে। ঠিক আছে, এখন অত দরকার নেই, আমরা 9 পর্যন্ত মাথায় রাখবো। হ্যাঁ 0 হয়, তাহলে আমাদের যে সরণের মান 0 হয় তাহলে কার্যের মান কত হবে? 0। পজিটিভ ওয়ার্ক নেগেটিভ ওয়ার্ক বোঝা গেছে? ওকে, তাহলে আমরা মোটামুটি ভাবে ওয়ার্ক কমপ্লিট করেছি। তাহলে ওয়ার্কের একটা এক্সাম্পল করা যাক, আর ইউনিট গুলো একটু বোঝা যাক। তো আগে আমরা ওয়ার্কের ইউনিট আর ডাইমেনশনটা ফটাফট কমপ্লিট করে নিই। লেখো ইউনিট অ্যান্ড ডাইমেনশন মানে একক ও মাত্রা। একক ও মাত্রা, বাংলায় লিখলে লেখো একক ও মাত্রা। পয়েন্ট করো একক ও মাত্রা। কার্য কাকে বলে বলো? বল ইন্টু সরণ। কার্য মানে বল ইন্টু সরণ। কার্য ইকুয়ালস টু বল ইন্টু সরণ। কার্য ইকুয়ালস টু বল মাল্টিপ্লাইড বাই সরণ। বলো বলের একক সবার মনে আছে কি? বলো নিউটন। আর সরণের একক মিটার। এদেরকে একসাথে বলা হয় জউল। কি বলে? জুল। জুল। আমি আবার জউল বললাম, তোমরা জউল বলো না। জুল কি হয়? জুল। কোন পদ্ধতিতে এটা? এসআই। এসআই পদ্ধতিতে তাহলে কার্যের একক কি হবে? জুল। এসআই পদ্ধতিতে কার্যের একক হয় জুল। চলো সিজিএস পদ্ধতিতে কি হয় শুনে নাও। সিজিএস পদ্ধতিতে হবে আসলে নিউটনের জায়গায় এখানে বসে ডাইন, আর মিটারের জায়গায় বসে সেন্টিমিটার। বাট এইসব পাত্তা দেবে না, বলবে আর্গ। কি হয়? আর্গ। বাংলায় আর্গ। আর্গ আর্গ। ওকে, সিজিএস পদ্ধতিতে কার্যের একক হয় আর্গ। এসআই পদ্ধতিতে কি হয়? জউল মানে জুল। এবার এদের মধ্যে না একটা সুন্দর রিলেশনশিপ আছে। এদের মধ্যে সুন্দর রিলেশনশিপটা কি? 1 জুল ইকুয়ালস টু হয় 10 কি পাওয়ার 7 আর্গ। মাথায় থাকবে, এক্সপেক্টেড মাথায় থাকবে। বলো 1 জুল ইকুয়ালস টু কত হবে? 10 কি পাওয়ার 7 আর্গ হবে। এবার চলে আসি ডাইমেনশন। ডাইমেনশন বের করা তো খুবই ইজি। বলো আমরা যদি ওয়ার্কের ডাইমেনশন জিজ্ঞাসা করি, মানে কার্যের ডাইমেনশন কি হবে, তাহলে তুমি বলবে কার্যের ডাইমেনশন ইকুয়ালস টু হবে বলের ডাইমেনশন মাল্টিপ্লাইড বাই
সরণের ডাইমেনশন, বলের ডাইমেনশন মাল্টিপ্লাইড বাই সরণের, বলের ডাইমেনশন কারো মাথায় আছে? ml টি কি পাওয়ার -2, তাহলে আমরা এখানে বলবো ml টি কি পাওয়ার -2। আচ্ছা সরণের ডাইমেনশন কি হয়? l, তাহলে বলের ডাইমেনশন ml টি কি পাওয়ার -2 আর সরণের ডাইমেনশন হবে l, তাহলে টোটাল বলো ওয়ার্কের ডাইমেনশন কি আসবে? ml স্কয়ার টি কি পাওয়ার -2। তো আমাদের যে ওয়ার্ক ডান তার যে ডাইমেনশন সেটা আসে ml স্কয়ার টি কি পাওয়ার -2। আমরা মুখস্থ করব না, আমরা বলের ডাইমেনশন যদি মাথায় রাখতে পারি তাহলে অটোমেটিক্যালি আমাদের এটাও মাথায় থাকবে ml টি কি পাওয়ার -2 সাথে একটা l গুণ করতে হবে, অর্থাৎ ml স্কয়ার টি কি পাওয়ার -2। ফটাফট এই পেজটা লিখে নাও যাদের হয়নি। এবার আমরা এনার্জিতে যাব একটা অঙ্ক করে। হয়ে গেছে? এটা হয়ে গেছে, চলো একটা অঙ্ক দেখে নি। মনে করো আমার কাছে, দেখি দুটো দুটো করাই, হ্যাঁ দুটো করাই তাহলে বুঝতে পারবো যে কম বেশি। ফার্স্ট ইজি অঙ্ক দিয়ে স্টার্ট করি। আচ্ছা মনে করো একটা ব্লক রয়েছে, আর এই ব্লকের ওপর আচ্ছা একটা কাজ করবো, হ্যাঁ একটা আরেকটু লেভেল আপ করতে থাকবো অল্প অল্প, যখন দেখবো যে মনে হচ্ছে একটু স্ট্রেইন পড়ছে তখন ছাড়বো, তার আগে পর্যন্ত কয়েকটা করাতে থাকি। চলো ফার্স্ট মনে করো একটা ব্লক আছে, এই ব্লকের উপর আমরা মনে করো বাইরে থেকে 20 নিউটন বল প্রয়োগ করলাম। কত বল প্রয়োগ করলাম? 20 নিউটন, কোশ্চেন, হ্যাঁ 20 নিউটন বল প্রয়োগ করলাম। আর 20 নিউটন বল প্রয়োগ করার পরে আমি দেখলাম এই ব্লকটা 10 মিটার দূরত্ব অতিক্রম করলো, 10 মিটার দূরত্ব অতিক্রম করলো। আমাকে বলো ওয়ার্ক ডানের মান কত হবে? খুব সহজ অঙ্ক, W ইজ ইকুয়ালস টু কি হয়? বল ইনটু সরণ, বল মাল্টিপ্লাইড বাই সরণ। বলের মান কত? 20 ইনটু সরণের মান কত? 10 মিটার, তাহলে কত হবে? 200। কি হবে, জুল না আর্গ? জুল। কেন? কেন নিউটনে দিয়েছে, এসআই পদ্ধতিতে একক হয় জুল। তো এগুলো একদম বেসিক অঙ্ক, তার মানে এই না যেটা দিতে পারে না, ওকে দিতেই পারে। আচ্ছা চলো দ্বিতীয় অঙ্ক এটার মধ্যে করিয়ে দিই। মনে করো একটা সারফেস আছে আবার সেম, এই সারফেসের উপরে আবার আমরা একটা ব্লক রেখে দিলাম, এই সারফেসের উপর আবার আমরা একটা ব্লক রেখে দিলাম, আর বললাম এই ব্লকটার ভর না সেই আগের বারের মতন 20 নিউটন না, এবার হচ্ছে 20 কেজি। কি বললাম? 20 কেজি। আচ্ছা আর আমি বললাম এই 20 কেজির ব্লকটাকে 10 মিটার দূরত্বেই সরাতে হবে। কি বলেছি? সেম, কত দূরত্বে সরাতে হবে? 10 মিটার। বাট কোশ্চেন হলো মহাকর্ষ বলের দ্বারা কৃতকার্য কত? কোশ্চেন কি? মহাকর্ষ বলের দ্বারা কৃতকার্য কত, বা অভিকর্ষ বলের দ্বারা কৃতকার্য কত? অভিকর্ষ বলের দ্বারা বা মহাকর্ষ বলের দ্বারা কৃতকার্য কত? কৃতকার্য কত? তাহলে দেখা যাক। তো দু টাইপের বাচ্চা আছে, দু টাইপের বাচ্চা দুভাবে অঙ্ক করবে। এক হচ্ছে গিয়ে যে বাচ্চা অন্তত ট্রাই করেছে, যারা অন্তত পড়াশোনা করে, যারা অন্তত 9-এ মোটামুটি পড়াশোনা করেছে, তারা অন্তত চেষ্টা করবে, করার পরে সে কিভাবে রেজাল্ট বের করবে শোনো। সে বলবে স্যার আপনি মহাকর্ষ বল বলেছেন, হ্যাঁ আমি বলবো ঠিকই। তাহলে ও বলবে যে স্যার তার মানে 20 কেজি ভরের যে বস্তুটা তার উপর নিচের দিকে যে বল কাজ করবে দ্যাট ইজ এমজি, আর এমজি মিন্স হচ্ছে গিয়ে 20 মাল্টিপ্লাইড বাই জি। জি আপনি 9.8 ধরুন বা অ্যাপ্রক্সিমেটলি 10 ধরা যায়, মাথায় থাকবে জি এর মান অ্যাপ্রক্সিমেটলি 10ও ধরা যায়, তুমি 9.8ও ধরতে পারো। 9.8 এক্সাক্ট ভ্যালু, বাট আমরা ক্যালকুলেশন সুবিধার জন্য কি করি 10 ধরে নিই। তাহলে ওর ভাষায় ও বলবে স্যার আমার দেখুন গ্র্যাভিটির জন্য কত পরিমাণ বল পেলাম এমজি, আর এমজির মান কত এসেছে 200, কারণ সমস্যা আছে এটাই এম ইন্টু জি, যে কোনো যদি ভর যদি এম হয়, তার যদি অভিকর্ষের দরুন চলে তাহলে তার জন্য কত হয় এম ইন্টু জি। এম এর মান কত 20, ভর কত 20, আর জি এর মান কত 10, তাহলে বসবে 200। ও বলবে স্যার আপনি তো সরণ জিজ্ঞাসা করে বলে দিয়েছেন, তাহলে আপনার ওয়ার্ক ডান হবে বল গুণ সরণ। বলে বলের মান 200 মাল্টিপ্লাইড বাই সরণের মান 10, আর ওকে দেবে ডাব্বা। ওকে কত দেবে? ডাব্বা। হয়নি? চেষ্টা ভালো ছিল, নো ডাউটলি চেষ্টা ঠিকঠাক হয়েছে, আর অ্যান্সার তাহলে আসা উচিত ওর হিসেবে 2000, কিন্তু এটা ভুল। তাহলে স্যার কেন ভুল হলো একটু বোঝো। আমরা ডিসপ্লেসমেন্ট কোন দিক বরাবর করিয়েছি? আমি যদি এভাবে বস্তুকে তুলি তার জন্য কোনোদিন কোনো ডিসপ্লেসমেন্ট হয় নাকি? আমি ডিসপ্লেসমেন্ট চাই কোন দিক বরাবর? সামনের দিকে। আর বল যাচ্ছে কোন দিকে? নিচের দিকে।
তাহলে এই বল কোনোদিন এদিকে মোশন করাবে? এইদিকে তাকাও, বল কোন দিকে? নিচের দিকে না? আর ডিসপ্লেসমেন্ট চাইছি কোন দিক বরাবর? সামনের দিকে। তা এই নিচের বল, হ্যাঁ না, তাহলে বল, হ্যাঁ ঠিক, বল যেদিক বরাবর। আর তুমি কি কিছু আরো জিজ্ঞাসা করবে? বসো, অসুবিধা নেই। আমি ভাবলাম যে তুমি তো অ্যান্সারই বললে, অ্যান্সার বললে তো, আমি তো তাই বুঝলাম যে তুমি বললে যে নিচের দিক বরাবর এই বস্তুর জন্য বল নিচের দিকে কাজ করছে, বল ভেক্টর রাশি, আর সরণ কোন দিক বরাবর? সামনের দিক বরাবর। তাহলে বলের দিকে সরণ হচ্ছে না তো? বল কোন দিকে? নিচে। সরণ কোন দিক বরাবর? আমি কি বলেছিলাম? বলের অভিমুখ আর সরণের অভিমুখ একই করতে হবে না? হচ্ছে বল আর অভিমুখ একই না, একই না হলে 90 ডিগ্রিতে থাকলে কত ওয়ার্ক হয়? আরে সরণ কিভাবে আছে? কত ডিগ্রি অ্যাঙ্গেল? 90 ডিগ্রি না? সরণ কিভাবে আছে? এইদিকে না? আর বল কোন দিকে? নিচের দিকে। এই যে সরণ এদিকে আর বল কোন দিক বরাবর কাজ করছে? এদের মধ্যে অ্যাঙ্গেল কত ডিগ্রি? 90 ডিগ্রি হলে ওয়ার্ক ডানের মান কত হবে? কেন বলের এভাবে বলতে পারো যে বলের অভিমুখে সরণের মান 0। বলের অভিমুখে সরণ কত? 0 না? যা বল বলতে এদিক বরাবর, তাহলে বলের অভিমুখে সরণ এদিক বরাবর হবে। এই দিকে বলের জন্য কোনো সরণ হচ্ছে না, তাহলে এই দিক বরাবর বলের অভিমুখে সরণ যদি 0 হয়, তাহলে ওয়ার্ক ডানের মানও কত হবে? 0। তাহলে আমাকে যদি বলে অভিকর্ষ বা মহাকর্ষ বলের জন্য কৃতকার্যের মান কত, আমি কি বলবো? ডাব্বা 0। চলো আরেকটা অঙ্ক দেখা যাক, দেখি ওটা তোমরা বলতে পারো কিনা। চলো চেঞ্জ করবো, লিখতে হবে না, বাড়িতে লিখে নিও। হ্যাঁ চলো দেখো এটা পারো কিনা। আমরা সেম একটা সারফেসের উপর যেমন কেস করছিলাম, এবার সারফেসের উপর তেমন ভাবে না ভেবে একটু ডিফারেন্ট ভাবে ভাবলাম, একটা গাড়ি নিয়ে আসলাম। ওকে, मैं निकला গাড়ি লেকে। চলো এবার দেখো, আমি এটা আনার পর এদিকে, এবার আমি এটার মোশন দিলাম এদিক বরাবর, মনে করে মোশন করানো হলো। শুরুতে এর যে বেগ রয়েছে, এর জন্য যে বেগ রয়েছে, ইনিশিয়ালি এর বেগ হচ্ছে গিয়ে 200 মিটার/সেকেন্ড। কত বেগ? 200 মিটার/সেকেন্ড। এবার বলছে এই ব্লকটা তো কোথাও না কোথাও গিয়ে এটা থামবে। এটার উপরে যদি আমি এরকম ভাবে 200 মিটার/সেকেন্ড বেগে যায়, তাহলে এটা গিয়ে কোথাও না কোথাও থামবে। হ্যাঁ স্যার, কোথাও একটা গিয়ে এরকম জায়গায় গিয়ে থামবে। এইভাবে দিয়ে দিই, গিয়ে যেতে 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 থামবে, একটা জায়গায় গিয়ে থামবে। এবার এই থামার জন্য একটা সরণ পাবো, হ্যাঁ কি না? ইয়েস অর নো? একটা সরণ পাবো। আমি বলে দিলাম এই যে গাড়িটা রয়েছে, এই গাড়ির ভর হলো 100 কেজি। কত গাড়ির ভর? 100 কেজি। গাড়ির ভর কত? 100 কেজি। জিজ্ঞাসা করেছে তাহলে এর জন্য ফোর্সের মান কত হবে? কতটা, আমি সরি ওয়ার্ক ডানের মান কত? কি জিজ্ঞাসা করেছে? এই যে গাড়িটা এই জায়গা থেকে এই পর্যন্ত গেল, কত কেজি ভরের গাড়ি? 100 কেজি ভরের গাড়ি। তাহলে এই গাড়ির, এই 100 কেজি ভরের গাড়ির এই জায়গা থেকে এই পর্যন্ত থামার জন্য, এই জায়গা থেকে স্টার্ট করেছে, এই জায়গা থেকে স্টার্ট করে এই জায়গা পর্যন্ত থামার জন্য ওর কত পরিমাণ কার্য করতে হয়েছে। যদি এরকম বলে দিয়েছে টি ইকুয়ালস টু 2 সেকেন্ডে, 2 সেকেন্ড না, টি ইকুয়ালস টু 20 সেকেন্ডে, টি ইকুয়ালস টু 20 সেকেন্ডে গাড়িটি থেমে গেলে, টি ইকুয়ালস টু 20 সেকেন্ডে গাড়িটি থেমে গেলে কৃতকার্য কত? এটা লোড নিতে পারলে মনে করবে পরীক্ষা এর থেকে আর কোনো এর থেকে টাপ অঙ্ক আসতে পারে না, এগুলোই যথার্থ। গেলে কৃতকার্য কত ম্যাক্সিমাম, এই যেতে পারে। চলো বলি কি আসবে, চলো স্টার্ট করি। বলো গাড়ি স্টার্ট হয়েছে কত কি থেকে? ভি। প্রাথমিক বেগের মান কত? ওই জি। শুরুতে কত নিয়ে যাচ্ছিল? গুড। অন্তিম বেগ 0। এখানে কি হয়ে গেছে? থেমে গেছে না, তার মানে এখানে ভেলোসিটি কত? 0। যদি জিজ্ঞাসা করে অন্তিম বেগ কত, বলে অন্তিম বেগ হয় 0 মিটার/সেকেন্ড। টাইম কত বলে দিয়েছে কোশ্চেনে? টি কত? 20 সেকেন্ড। কিছু বোঝা যাচ্ছে এটা দেখে? স্যার ভি আর ইউ তো দিয়ে দিয়েছে। প্রাথমিক বেগকে কি দিয়ে রিপ্রেজেন্ট করে? ইউ দিয়ে। অন্তিম বেগকে কি দিয়ে রিপ্রেজেন্ট করে? ভি দিয়ে। টাইমকে কি দিয়ে রিপ্রেজেন্ট করে? টি দিয়ে। আমি যদি ত্বরণ জিজ্ঞাসা করি তাহলে কি ইকুয়েশন ইউজ করবে? ভি ইজ ইকুয়ালস টু ইউ মাইনাস এটি। কেন মাইনাস ইউজ করলাম? বলবে স্যার আগে বেগ ছিল, পরে আস্তে আস্তে থেমে গেছে, থেমে যাওয়া মানে মন্দন না? তাহলে ভি ইজ ইকুয়ালস টু ইউ মাইনাস এটি। বোঝা গেছে?
আচ্ছা বলো ফাইনাল বেগের মান কত? ডাব্বা। ফাইনাল বেগ কত? ডাব্বা। ইনিশিয়ালি বেগ কত? 200 মাইনাস এর মান জানি না, টি এর মান কত? 20। চলো বলো তাহলে আমার 20a ইজিকলস টু কত আসবে? 200। তাহলে a ইকুয়ালস টু কত আসবে? 10 মিটার পার সেকেন্ড স্কয়ার। আরে মাস্টার 10 মিটার পার সেকেন্ড স্কয়ার পেয়ে গেছি, হ্যাঁ পেয়ে গেছি। বোঝা গেছে কত পেলাম? 10 মিটার পার সেকেন্ড স্কয়ার। বোঝা গেছে। আমি এবার একটু ভাবি আমাকে কি চেয়েছে বলো? কৃতকার্য চেয়েছে না? একটু কবচাতে নিয়ে আসি, একটু ভাবি। কৃতকার্য মানে ওয়ার্ক ডান। ওয়ার্ক ডান মানে কি হয় বলো? বল ইনটু ত্বরণ, হ্যাঁ কি না? আমি বলের মান জানি না? বলে দাও মুখের উপর। বলের মান জানি না। আমি এস এর মান জানি, বলো না মুখের উপর। না জানি না। কিন্তু আমি চাইলে এখনই না বলের মান বের করে নিতে পারি। কেন? বল হয় এম ইন্টু এ না? আর এফ ইজিকালস টু কি হয়? এম ইন্টু এ। তাহলে আমি এখানে এম ইন্টু এ ইন্টু এস লিখতে পারি। বলো গাড়ির ভর কত? 100। এ কত বেরিয়েছে? 10। এস এর মান জানি না, তার মানে এসও বের করতে হবে। এবার এস বের করার জন্য আমাদের না দুটো ইকুয়েশন আছে। ওয়ান ইজ কল্ড এস ইজ ইকুয়ালস টু ইউটি মাইনাস হাফ এটি স্কয়ার, আর আরেকটা আছে ভি স্কয়ার ইকুয়ালস টু ইউ স্কয়ার মাইনাস 2as। এবার দেখো সবই জানি, বাট তা সত্ত্বেও না ভি আর ইউ দেখলে না লোভ সামলানো যায় না। মনে হয় যে ভি স্কয়ার ইকুয়ালস টু ইউ স্কয়ার মাইনাস 2as টাই বসাই। ওকে, কেননা এ জানি, শুধু কি লাগবে আমার? এস। বলো ফাইনাল ভেলোসিটি কত হয়ে যাবে? 0। থেমে যাওয়া মানে কি? ফাইনাল ভেলোসিটি 0। ইনিশিয়াল ভেলোসিটি কত? 200 স্কয়ার মাইনাস 2 ইন্টু এর মান কত? 10। আমার চেয়েছে এস এর মান। আচ্ছা তাহলে বলো 220s ইকুয়ালস টু কত হবে? 200 স্কয়ার। 200 স্কয়ার মানে আমি না একটু সুন্দরভাবে লিখলাম 200 ইন্টু 200। বলো 20 দিয়ে কাটলে 200 কে কত হবে? 10 না? তাহলে এস এর মান কত আসবে বলো? 2000। কত আসলো? 2000। তাহলে কত দূর গিয়ে থামবে বুঝতে পারছো? 2 কিলোমিটার দূর গিয়ে থামবে। 2000 মিটার, তো 2000 মিটার মানে কত কিলোমিটার দূরে গিয়ে থামবে? 2 কিলোমিটার। তাহলে আমরা এখানে এস এর জায়গায় কত বসাবো বলো? 2000 না? কত মিটার? 2000 মিটার বেরিয়ে গেছিল, হয়ে গেছে রেজাল্ট। কত আসবে? 2 1 2 3 4 5 6 এত জুল। কত জুল কার্য হলো বুঝতে পারলে? এত জুল। এত জুল। ক্যালকুলেশনের থেকে বড় ব্যাপার হচ্ছে তুমি অঙ্ক বুঝতে পেরেছো এখানে। আমি আরেকবার স্টেপ ওয়াইজ বলে দিচ্ছি শুরু থেকে কি কি করতে হবে। চলো শোনো, আমাকে মনে করো এরকম অঙ্ক দিল যাতে কিনা আমাকে ভয় দেখিয়েছে, এত বেশি কমপ্লিকেটেড অঙ্ক দিয়ে ভয় দেখিয়েছে। আমি সবার ফার্স্ট কাজ হবে যাতে তুমি ভয় না পাও। ভয় পেলে তো শেষ, আগে থেকে গল্প শেষ, আগে থেকে বলে দিচ্ছি। তো ফার্স্ট আমাকে না অঙ্কের ডেটা লিখতে হয়। আমাকে বলেছিল গাড়িটা কত বেগ নিয়ে শুরুতে যাচ্ছে, বলবে স্যার 200 মিটার পার সেকেন্ড। তাহলে গাড়ি স্টার্ট হলো 200 মিটার পার সেকেন্ড মানে প্রাথমিক বেগের মান 200 মিটার পার সেকেন্ড। থেমে যাবে মানে অন্তিম বেগ কত? তাহলে ইনিশিয়াল ভেলোসিটি 200 আর ফাইনাল ভেলোসিটি 0। শুরুতে বেগ কত? 200, শেষে বেগ কত? 0। স্যার টি এর মানও কোশ্চেনে দিয়ে দিয়েছে, আর টি দেখলে না ওয়েট করবে না, ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি বা মাইনাস এটি। এবার আগে গাড়ির বেগ বেশি ছিল, পরে গাড়ির বেগ কমে যাচ্ছে আস্তে আস্তে, 0 হয়ে যাচ্ছে। তাহলে ইকুয়েশন গুলো সবসময় মাইনাস বসবে। আমি এই জায়গা থেকে চাইলে তাড়াতাড়ি তাড়াতাড়ি করে এ বের করে নেবো। বেরিয়ে গেল এ। ভি এর মান বসালাম, ইউ এর মান বসালাম, এ এর মান বের করে নিলাম, রেখে দিলাম। এবার আমরা দেখলাম আমাদের অঙ্কে চেয়েছে কি। অঙ্ক করতে করতে এটা ভুলে না যাই যে অঙ্কে চেয়েছে কি, চেয়েছিল কি কৃতকার্য। আর আমরা জানি কৃতকার্য সমান সমান কি হয়? বল ইন্টু সরণ। তাহলে বল মাল্টিপ্লাইড বাই সরণ। বলো বলের মান কত হবে? এম এ। বল ইকুয়ালস টু কি হবে? এম এ ইন্টু এস। এম এর জায়গায় কত বসাবো? 100। কোশ্চেনে দিয়ে দিয়েছিল 100 কেজির গাড়িটা যাচ্ছে। এর মান আমরা বের করে নিয়েছিলাম কত? 10। এস এর মান কত? স্যার এস এর মান জানি না। জানো না, বের করতে হবে। এস এর জন্য দুটো অপশন আছে, একটা হচ্ছে ইউটি মাইনাস হাফ এটি স্কয়ার, তুমি ওটা দিয়ে বের করলেও মিলতো, হ্যাঁ মিলতো। আর একটা কি অপশন ছিল? ভি স্কয়ার ইকুয়ালস টু ইউ স্কয়ার মাইনাস 2s। এবার আমি করতে করতে আমার এক্সপিরিয়েন্স আছে, আমি জানি এটা দিয়ে করলে তাড়াতাড়ি হবে। যে কোনো অঙ্কে যদি এ আর মানে ওই দুটো ইকুয়েশনের মধ্যে চয়েস করতে হয় না, বেশিরভাগ চয়েস করবে এটা। যদি জানো সব, ভি স্কয়ার ইকুয়ালস টু ইউ স্কয়ার মাইনাস 2s, আমি এটা দিয়ে চয়েস করে কত বেরিয়ে আসলে এস এর মান 2000। তাহলে আমি এম এর মান জানি, এ এর মান জানি, এস এর মান জানি, তাহলে আমি টোটাল ওয়ার্ক ডানের মানও বের করে ফেলতে পারবো। বোঝা গেছে এটা? আমি যদি এমনি জিজ্ঞাসা করি তো কারো মানে মাথায় আছে কিনা, 10 কি পাওয়ার 6 মানে কি বসে? কিলো, হেক্টর, ডেকা, মিটার, ডেসি, সেন্টি, মিলি, মাইক্রো, মেগা, গিগা, অ্যামস্ট্রং, কি বসে? 10 কি পাওয়ার 6 মানে
কোনো জিনিসকে মেগা, ভেরি গুড। আমাদের আমি এটাকে যদি 10 কি পাওয়ার 6টা যদি বাদ দিয়ে দাঁড়িয়ে দেখো 1 2 একটা বেশি জিরো পড়ে গেছে না? না ঠিকই তো লিখেছি। আচ্ছা 10 কি পাওয়ার 6 মানে কত? 10 কি পাওয়ার 6 মানে মেগা, তাহলে আমি এটাকে চাইলে না 2 মেগা জুল লিখতে পারি। এই দেখ এটা তো শেখানোর জন্য বললাম, এমন না যেটা মাথায় রাখতে হবে মেগা জুল, ওইভাবেও রেখে দিতে পারো। বুঝে গেল? হ্যাঁ হ্যাঁ, ওই 2 ইন্টু 10 কি পাওয়ার 6টাকে মেগা বললাম। চলো নেক্সট সরাচ্ছি এটা। আমরা মনে হয় এনাফ অঙ্ক বুঝতে পেরেছি, আর এর বাইরে কিছু তেমন ভাবে দেবে না, এগুলো ঘুরিয়ে ফিরিয়ে জিজ্ঞাসা করতে পারে। এবার আমরা ওয়ার্কের পার্ট, হ্যাঁ কস্তিটা দিয়েছে, বাট কস্তিটার মান আচ্ছা দেখো কোশ্চেনে দিয়ে দিয়েছে, এই যেটা এফএস সেটাকে এফএস কস্তিটা আকারে লিখেছে, জাস্ট থিটার মান যদি বলে দেয়। আচ্ছা চলো এবার এদিকে শোনো, আমরা এবার যেটা বোঝার চেষ্টা করব সেটা হচ্ছে এনার্জি। চলো পয়েন্ট করো এনার্জি, ব্র্যাকেটে লেখো শক্তি। শক্তি না অনেক প্রকারের হয়, অনেক, মানে যদি তোমরা পরে দেখবে অনেক টাইপের শক্তি পড়বে। এখন স্টার্টিং থেকে যদি বলি, মহাকর্ষ শক্তি, স্থিতি শক্তি, গতি শক্তি, যান্ত্রিক শক্তি, চৌম্বক শক্তি, বিদ্যুতিক শক্তি, তাপ শক্তি, নিউক্লিয় শক্তি, তা এরকম অনেক টাইপের শক্তি পড়বে। বাট আমাদের এখানে এনার্জি বলতে মোটামুটি দুটো এনার্জির কথা জিজ্ঞাসা করে, আর আমাদের শক্তি মানে হচ্ছে যান্ত্রিক শক্তি বা মেকানিক্যাল এনার্জি। আর আমরা যদি বলি এই যে যান্ত্রিক শক্তির কথা, এই যান্ত্রিক শক্তি বেসিক্যালি দু রকমের হয়, একটাকে বলা হয় স্থিতিশক্তি আর একটাকে বলা হয় গতিশক্তি। তাহলে যান্ত্রিক শক্তি ক রকমের হয়? দু রকমের, একটাকে বলা হয় স্থিতিশক্তি বা পোটেনশিয়াল এনার্জি, একটাকে বলা হয় স্থিতিশক্তি বা পোটেনশিয়াল এনার্জি। ইংলিশ নামগুলো মাথায় রেখো, হ্যাঁ পরে কাজে লাগবে। পোটেনশিয়াল এনার্জি, যারা মাথায় রাখতে পারবে না কোনো চাপ নেই, চেষ্টা করলেই পারবে। চলো স্থিতিশক্তি হচ্ছে গিয়ে আমাদের পোটেনশিয়াল এনার্জি, আর আরেকটা হচ্ছে গতিশক্তি যাকে আমরা বলি কাইনেটিক এনার্জি। গতিশক্তি মিন্স কাইনেটিক এনার্জি। ফার্স্ট আমরা পয়েন্ট করব স্থিতিশক্তি, ফার্স্ট পয়েন্ট করবে স্থিতিশক্তি, ফার্স্ট পয়েন্ট হবে আমাদের স্থিতিশক্তি। আমরা যদি কোনো বস্তুর না পজিশন ডিটারমাইন করছি, যে কোনো বস্তুর অবস্থান মানে কোথায় দাঁড়িয়ে আছে, মানে আমি মনে করো এই জায়গায় দাঁড়িয়ে আমি সবাইকে দেখছি, মানে আমি প্রীতমকে এই জায়গায় দাঁড়িয়ে জাজ করছি, তাহলে আমি প্রীতমকে এই জায়গায় দাঁড়িয়ে জাজ করলে আমি প্রীতমের ডিস্টেন্স কিভাবে কানেক্ট করবো? এই জায়গা থেকে একটা লাইন মাপবো, মেপে বলবো প্রীতম আমার থেকে 9 মিটার দূরত্বে আছে। এবার আমি মনে করো এই জায়গা থেকে সরে গেলাম, সরে গিয়ে এখানে চলে আসলাম, আর এসে আমি প্রীতমকে বললাম যে এবার তো প্রীতমের মধ্যে দূরত্ব হয়ে গেছে 10 মিটার, আর হওয়ার পর আমি প্রীতমকে গালি দিচ্ছি যে তুই কেন ওইখানে চলে গেছিস, কিন্তু আর সরছে কে? আমি সরছি না। কিন্তু আমরা না কখনো আমাদের দোষ দিই না, যেমন তুমি দেখবে যে পড়াশোনা করবে না, পরীক্ষায় নাম্বার কম পাবে, তারপরে বলবে না আমি তো পড়াশোনা করতাম, স্যার নাম্বার দেয়নি, অনেকটা এরকম টাইপের আমরা দূর থেকে যেমন ভাবে জাজ করি। তো এই যে ব্যাপারটা আমরা আমাদের সময় যেমন করতাম, বলতাম যে স্যার নাম্বার দেয়নি, তেমন ভাবে আমরা যখন স্থিতিশক্তিকে মাপি না, এই স্থিতিশক্তি বা পোটেনশিয়াল এনার্জিকে যখন আমরা মেজার করব, তখন আমাদের সবার আগে রেফারেন্স পয়েন্ট দরকার। লিখেছো স্থিতিশক্তি, একটা মন ভাঙা বা ভালো একটা কথা বলি, লেখো ওর মধ্যে লাইন লেখো, শক্তি আর কার্য কোনো আলাদা জিনিস নয়। লেখো শক্তি ও কার্য মানে তুমি যদি কারো শক্তি ক্যালকুলেট করতে পারো দ্যাট মিন্স ওটাই ওর কার্য, আর তুমি যদি কারো কার্য ক্যালকুলেট করতে পারো দ্যাট মিন্স ওটাই ওর শক্তি। লেখো শক্তি ও কার্য, শক্তি ও কার্য কোনো আলাদা জিনিস নয়, শক্তি ও কার্য কোনো আলাদা জিনিস নয়, দুটি, লেখো শক্তি ও কার্য কোনো আলাদা জিনিস নয়, দুটি একই ভৌত রাশির পরিমাপ, একই ভৌত রাশির পরিমাপ। মেলায় বিছড়ে যাওয়া দুই ভাই,
যা কার্যের ক্যালকুলেশনে যেমন আসবে মাথায় রাখবে, প্রত্যেকটা শক্তির ক্যালকুলেশনে ওই অত অ্যামাউন্টেরই শক্তি আসবে। মাথায় রাখবে, বাংলা কথা লেখো, যত পরিমাণ কার্য করব, লেখো যত পরিমাণ কার্য করব তত পরিমাণ শক্তি লাগবে। যত পরিমাণ কার্য করব ঠিক তত পরিমাণেই শক্তি লাগবে। যত পরিমাণ কার্য করব ঠিক তত পরিমাণই শক্তি লাগবে। যত পরিমাণ কার্য করব ঠিক তত পরিমাণই শক্তি লাগবে। মনে করো আমার কাছে একটা এম ভরের বস্তু আছে, বলো এম ভরের বস্তু, নিচের দিকে ক্রিয়াশীল বলের মান কত হয়? mg। ভেরি গুড, mg। তার মানে আমি এদিকে তাকাও, এই যে বস্তুটা রয়েছে, এই বস্তুটার জন্য আমি বলবো এই বস্তুটার আমার সাপেক্ষে কত বল কাজ করবে? mg। তোমার সাপেক্ষেও কত? সবাই কত বলবে? mg। বাট আমি যেহেতু এখানে দাঁড়িয়ে রয়েছি, এটা হালকা হাইট উপরে, আমার সাপেক্ষে এটার হাইট আমি কোথা থেকে মেজার করবো সেটা ডিপেন্ড করে। আমি যদি বলি এই জায়গা থেকে মেজার করবো, একদম গ্রাউন্ড থেকে মেজার করবো, আমি কত বলবো? ওই মোটামুটি 1 মিটার, এরকম একটা আন্দাজ করব। তুমি যখন মেজার করবে তুমি তো আরেকটু বেশি রিডিং নেবে না? হ্যাঁ কি না? হ্যাঁ কি না? শিওর? তার মানে আমরা এইচ এর যে মেজার করবো, আমি যদি হাইটের মেজার করার কথা বলি তাহলে সবার জন্য আলাদা আলাদা আসতে পারে। মনে করো কেউ একতলা থেকে দেখছে, মাস্টার কি করছে এখানে, এইগুলো এরকম খেলা খেলছে, যখন এরকম দেখবে তখন সে কি বলবে? সে বলবে আমার এই জায়গা থেকে মোটামুটি 2.5-3 মিটার উপরে। ওই লোক তাহলে কি বলবে? ওর জন্য কত মিটার উপরে? 2.5-3 মিটার উপরে। কথা বোঝা গেল? কেউ যদি এখানে দাঁড়িয়ে থাকে, এখানে যদি কেউ দাঁড়িয়ে থাকে, তার সাপেক্ষে হাইট কোনটুকু? এটুকু না? তার মানে আমরা হাইট মাপার যে ব্যাপারটা, এটা সবার জন্য আলাদা আলাদা, হ্যাঁ কি না? তার মানে সবার জন্য স্থিতিশক্তির মান আলাদা আলাদা। আরে স্যার বুঝলাম না। বলো বুঝলাম না। বুঝিনি? আমি কি বলেছি এটা তো সবাই জানে যে যা শক্তি তাই কার্য। তা আমি স্থিতিশক্তি তো পড়িনি, কিন্তু কার্য তো পড়েছি। বলো কার্য মানে কি হয়? বল গুণ সরণ। কার্য মানে কি হয়? বল গুণ সরণ। বলো বলের মান কত? mg না? প্রশ্ন হচ্ছে সরণ কোনটা বসাবো। সরণটা নিয়েই তো আমাদের সবার মধ্যে কনফিউশন হলো। কেউ বলছে নিচের তলা থেকে দাঁড়িয়ে বলছে স্যার অনেক উঁচুতে। কেউ মনে করো মারিয়ানা খাতে চলে গেল, মারিয়ানা খাতের থেকে দেখছে। আর কেউ যদি এভারেস্টের উপর থেকে বলে তাহলে সে তো বলে স্যার আপনি কোথায় উপরে, আপনি তো নিচে দাঁড়িয়ে আছেন। ওর জন্য আবার কার্য কেমন হবে? নেগেটিভ। আরে হ্যাঁ না বল। কেন? ও কি দেখবে স্যার আমি যেদিক বরাবর বল প্রয়োগ করছেন, আপনার বল প্রয়োগ নিচে আর আমি তো উপরে, বিপরীত হয়ে গেল না? হ্যাঁ, বিপরীত হওয়া মানে নেগেটিভ, আর একই দিকে মানে পজিটিভ। তো যে যেদিক যেভাবে মাপে, এই জায়গা থেকে যদি কেউ নিচ থেকে মাপে, বলে স্যার নিচ থেকে মেপে বলবে আপনি স্যার এতটা উপরে আছেন, এই যে এইটুকু উপরে আছেন। কেউ আরো নিচে, যে নিচে দাঁড়িয়ে আছে সে বলবে না স্যার আর একটু হাইট ওই নিচ থেকে। বোঝা যাচ্ছে? সবার জন্য তার মানে হাইট আলাদা আলাদা হবে না, যে যেই জায়গায় দাঁড়িয়ে আছে তার উপরে ডিপেন্ড করে। তো এই হাইটের উপর না স্থিতিশক্তি ডিপেন্ড করে। তার মানে স্থিতিশক্তির কোনো ফিক্স মান নেই। আমি যেই জায়গায় দাঁড়িয়ে বলছি তার জন্য স্থিতিশক্তির মান আলাদা আলাদা হয়। ফিল করতে চাস স্থিতিশক্তি? করতে চাস? করতে চাস না? কেউ চাস না? বলবি যে না আমি চাই না। কেননা স্থিতিশক্তির মান যদি অল্প হাইট থেকে হয় না কোনো সমস্যা নেই। যেমন আমি যদি ভাবি এই বোতলটা এখন আমি আমার মাথায় ফেলবো, ওকে, আমার জন্য আমি না বললাম যে স্থিতিশক্তির মান আমি এই জায়গা থেকে বোতলটা মাথায় ফেলবো, আর ফেললাম। আমার জন্য হাইট কোনটুকু? এটুকু না? তার জন্য আমার জন্য স্থিতিশক্তির মান কত হবে? m ইন্টু জি ইন্টু এইচ। তাহলে আমার জন্য যে স্থিতিশক্তি নিয়ে মাথায় পড়বে বা স্থিতিশক্তি যদি কোনোভাবে কনভার্ট হয়, কতটা স্থিতিশক্তি পড়বে? mgh। আর আমার এইচ কম, তার মানে আমার এখানে স্থিতিশক্তির মানও। কিন্তু যদি আমি এটাই অনেকটা নিচে একজন রয়েছে আর আমি তার মাথায় ফেললাম, তার জন্য এইচ কন কতটা অনেকটা বড় না? তাহলে তখন গিয়ে তার মাথায় পড়লে কি হবে? স্থিতিশক্তি অনেকটা বেশি হবে। এদিকে শোনো, আমরা যখন অল্প, মনে করো কোনো একটা জায়গায় অল্প সিঁড়ি ওঠার গল্প আছে, মনে করো 10টা সিঁড়ি উঠতে হবে, যতটা পরিমাণ কষ্ট হয় তার তুলনায় 20টা সিঁড়ি উঠতে গেলে বেশি পরিমাণে কার্য করতে হয়। তার কারণ কি? 10টা সিঁড়ির জন্য যে হাইট হবে আর 20টা সিঁড়ির জন্য যে হাইট হবে বেশি হবে, একই না? তাহলে তার জন্য এইচ এর মান কি হবে? বেশি হবে। তাহলে আমার বেশি পরিমাণে স্থিতিশক্তি দরকার। বলো এদিকে দেখাও, এই কেসের জন্য স্থিতিশক্তি বেশি নাকি এই কেসের জন্য স্থিতিশক্তি বেশি? এটা না বাস্তবে তো বলা যায় না। তুমি ঠিক বলেছো, আমি বলছি নো ডাউটলি একদম ঠিকই বলেছো, সে যার জন্য হাইট বেশি। তুমি কার রেসপেক্টে বলেছো? তোমার নামে দোষ দাও। তুমি তোমার রেসপেক্টে, তুমি তোমার রেসপেক্টে সবসময় কথা বলবে। তার মানে আমরা যা ক্যালকুলেশন করবো এখানে সবকিছু কার রেসপেক্টে বলছি? আমার রেসপেক্টে বলছি। যেমন মনে করো এই সেম জিনিসটাই, এই যে আমরা বলছি না এই যে এই জায়গাটায় কার স্থিতিশক্তি বেশি,
আমি বললাম না এটা কার স্থিতিশক্তি বেশি, তুমি তোমার সাপেক্ষে বলেছো যে এই কেস আর এই কেসের মধ্যে এর স্থিতিশক্তি বেশি, কিন্তু কেউ মনে করে এইখানে দাঁড়িয়ে রয়েছে এই জায়গায়, তার সাপেক্ষে স্থিতিশক্তির মান কত হবে? 0 না? কেন আমি বলবো, বলবে কোথায় স্যার, কোনো হাইটই তো ওঠেনি, এখানেই তো দাঁড়িয়ে রয়েছে, আমি যেখানে দাঁড়িয়ে আছি লেভেল বরাবর, এ কি বলবে আমার থেকেও তো লেভেল নিচে, তাহলে এখানে এর জন্য স্থিতিশক্তি নেগেটিভ, এর জন্য স্থিতিশক্তি আবার এর জন্য পজিটিভ, তা তোমার জন্য যেটা পজিটিভ আরেকজনের জন্য নেগেটিভ হতেই পারে। তো আমরা এর জন্য না বেশি ক্যাচাল করব না, শিওর, আমরা এর জন্য কিন্তু বেশি ক্যাচাল করব না, আমরা কি বলে দেবো, আমরা বলে দেবো এত মাথা খারাপ করে লাভ নেই, আমি আমার রেসপেক্টে যা ইচ্ছা নেব। কথা বোঝা গেল? তাহলে আমি যদি এখানে সারফেসটা নিই, এখন থেকে এই সারফেসের রেসপেক্টেই নেবে, কোনো ঝামেলা নেই, আমি জাস্ট বোঝানোর জন্য বললাম। তাহলে বলো স্থিতিশক্তির ফর্মুলা কি হয়? এম ইন্টু জি ইন্টু এইচ, এম ইন্টু জি ইন্টু এইচ লেখো, স্থিতিশক্তি ইকুয়ালস টু এম জি এইচ, স্থিতিশক্তি ইকুয়ালস টু এম জি এইচ। কি বলেছি? শক্তির একক সেম, তাই না? শক্তির একক কি হয়? সেম হয় কার্যের সাথে, তাহলে স্থিতিশক্তির এককও কি হবে? জুলই হবে। মাত্রা কি হবে? এম এল স্কোয়ার টি কি পাওয়ার -2 হবে। বোঝা যাচ্ছে? সবাই তো সেমই হবে না, সবাই একই ক্যাটাগরিতে পড়ছে। তাহলে এর জন্য আমাকে যদি বলে ইউনিট, কি বলেছে? সেম জুল। আমি যদি জিজ্ঞাসা, বেসিক্যালি আমরা এসআই লিখছি, আর্গ, সিজিএসএ লিখলে আর্গ, অবভিয়াসলি সিজিএসএ লিখলে আর্গ, আর বারবার একই জিনিস লিখবো না, একজনের জন্যই লিখবো এম এল টি কি পাওয়ার মাইনাস, এম এল টি কি পাওয়ার, এই মা ভুল লিখলাম না, এম এল স্কোয়ার টি কি পাওয়ার মাইনাস, এম এল স্কোয়ার টি কি পাওয়ার মাইনাস। বোঝা গেছে স্থিতিশক্তি কি? এবার পয়েন্ট করবে গতিশক্তি, পয়েন্ট করো গতিশক্তি। পয়েন্ট করবে গতিশক্তি। সরাবো এটা, এমজিএইচ লিখেছো তো এখান থেকে, চলো পয়েন্ট করো গতিশক্তি, কাইনেটিক এনার্জি। মানলো একটা এম ভরের বস্তু আছে, আর ওই এম ভরের বেচারা বস্তুর ওপরে তুমি ভি বেগ দিয়ে ওকে ছুঁড়ে মেরেছো। এম ভরের বস্তুর নাম কি? বেচারা বস্তু, ওকে, এর নাম বেচারা। এই বেচারাকে কত বেগে ছুঁড়ে মেরেছো? ভি বেগে ছুঁড়ে মেরেছো। মাথায় রাখবে তাহলে এর কাইনেটিক এনার্জির মান হবে হাফ এম ভি স্কোয়ার। কত হবে? হাফ এম ভি স্কোয়ার। কাইনেটিক এনার্জির মান কত হয়? হাফ অফ এম ইন্টু ভি স্কোয়ার, হাফ অফ এম ইন্টু ভি স্কোয়ার। কারো মনে প্রশ্ন হচ্ছে না যে স্যার একটু কেন, অল্প বলুন কেন অন্তত, নয়তো রাত্রিবেলা আজকে ঘুম আসবে না। তো আমি এটুকু বলতে পারি, পোটেনশিয়াল এনার্জি তো বাচ্চারা বুঝতে পেরেছে, বলে স্যার এম ইন্টু জি ইন্টু এইচ। আচ্ছা, মহাবিশ্বে তো সবসময় আর জি হয় না, না জি তো শুধু পৃথিবীর জন্য হয়। কেউ যদি এ ত্বরণ নিয়ে যায় তার জন্য কেমন আসবে বলো? এম এ ইন্টু এইচ না, হ্যাঁ কি না? এম এ ইন্টু এইচ। আচ্ছা, ওয়ার্ক ডান বলো কত হয়? ওয়ার্ক ডান, ওয়ার্কেরটা তো সবাই জানে, বলো ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট, সরণ, হ্যাঁ কি না? ডি দিয়ে লিখলাম, আরে চেনা চেনা লাগছে না? এস, এবার চেনা লাগছে? আচ্ছা, এবার বল, একটা বস্তু, এদিকে দেখো, ভি বেগ দিয়ে ছুঁড়ে মারলাম মনে করো শুরুতে, তার মানে আমি বলতে পারি এই বস্তুটাকে ভি বেগ দিয়ে ছুঁড়ে মারলে একটা টাইম পরের বেগ কত হয়ে যাবে? 0। একটা টাইম পরের বেগ কত হয়ে যাবে? ডাব্বা, বেগ হয়ে যাবে 0। আচ্ছা, এবার একটু ভাবি, আমার এম ভরের বস্তু যখন আমি ভি বেগ দিয়ে ছুঁড়ে মারলাম, এর বেগের পরিমাণ আস্তে 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 ধীরে ধীরে কমতে 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 0। আচ্ছা, এবার আমি এই ওয়ার্কের গল্পে আসি। ওয়ার্ক মানে এম ইন্টু এ ইন্টু এস না, হ্যাঁ কি না? এম ইন্টু এ ইন্টু এস। এবার এমটাকে না একসাথে রেখে দাও, এম একা, আর এ আর এস কে একসাথে রেখে দাও, এখনই বেরিয়ে যাবে। এ আর এস কে একসাথে রেখে দাও। এবার বলো আমি এখানে এর জন্য যদি ইকুয়েশন লিখি, ফাইনাল বেগ কোনটা? 0। ইনিশিয়াল বেগ কোনটা? ভি। তাহলে আমি ইকুয়েশন লিখতে পারি এরকম, ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার মাইনাস বসবে না, একই না? মাইনাস। আচ্ছা, বলো ফাইনাল বেগ, এখানে ভি কি? ফাইনাল বেগ। অন্তিম বেগ কত? ইউ কি? এখানে ভি। শুরুতে বেগ কত বলো? ভি ছিল। শুরুতে বেগ কত ছিল? ভি। শেষে বেগ কত? 0। আচ্ছা, মাইনাস 2 ইন্টু এ ইন্টু এস লেখা যায়? চলো বলো, 2 ইন্টু এ ইন্টু এস মানে ভি স্কোয়ার না? তাহলে বলো এস মানে কত?
ভি স্কোয়ার বাই, বসিয়ে দাও, এস এর জায়গায় কত বসাবে, ভি স্কোয়ার বাই 2। এবার চিনতে পেরেছো, হাফ অফ এম ইন্টু ভি স্কোয়ার। দেখো তোমাদের প্রমাণ আসে না বেসিক্যালি এটার, বাট তা সত্ত্বেও যদি দেয়, কেন আমি আবার বলছি, যা ওয়ার্ক করবে জীবনে তাই শক্তিতে পরিণত হবে। কোনো কোনো ক্ষেত্রে স্থিতিশক্তি, কোনো কোনো ক্ষেত্রে গতিশক্তি, কোনো কোনো ক্ষেত্রে স্থিতিশক্তি আর গতিশক্তি মিলিয়ে। যে স্থিতিশক্তি আর গতিশক্তি মিলিয়ে কি হবে সেটা পরের ক্লাসে দেখবো। আজকের ক্লাসে শুধুমাত্র এটা বুঝবো স্থিতিশক্তি কি গতিশক্তি কি, মেজরিটি পার্ট হয়ে যাবে যে আমরা যদি ভালোভাবে বুঝতে পারি স্থিতিশক্তি আর গতিশক্তি কি। বোঝা গেছে? আচ্ছা, তাহলে কাইনেটিক এনার্জিকে আমরা এখন থেকে মাথায় রাখবো কি দিয়ে রিপ্রেজেন্ট করব, কে দিয়ে। ওকে, কেননা কে নিয়ে একটু চর্চা করার আছে। কাইনেটিক এনার্জির মান কত হবে, হাফ অফ এম ভি স্কোয়ার। এবার এই লোকটার জন্য না অত রেফারেন্স পয়েন্ট ম্যাটার করে না, ঠিক আছে? আগের জনের জন্য কি ম্যাটার করছিল, প্লাস মাইনাস করছিল। তো প্লাস কি হিসেবে বলতাম, স্যার আমার থেকে যদি কেউ উপরে থাকে তাকে বলবো প্লাস। আরে এই তো হয় ক্লাসে, কাকে ভালো স্টুডেন্ট বলো, তোমার থেকে যে বেশি নাম্বার পেয়েছে, তোমার থেকে কম নাম্বার পেলে বলো আমি খারাপ। তাহলে রেফারেন্সের উপর ডিপেন্ড করে না। হতেই পারে পরের বার তুমি ভালোভাবে রেজাল্ট করলে, তখন তুমি বলে আরে ও তো আগে পড়াশোনা করতে, এখন তো আমার নখেরও যোগ্য না, তাই না? তোমাদের মধ্যে ঘামেন্ট চলে আসে। এবার শোন, এই যে রাশিটা হাফ অফ এম ভি স্কোয়ার, বলো মাস কোনোদিন নেগেটিভ দেখেছো? মাস নেগেটিভ কখনো হয়? মানে তোমার ভর -10 কেজি হয় না, তার মানে মাস কোনোদিন নেগেটিভ হতে পারে না। গুড, মাইনাস হতে পারে না, মাস নেগেটিভ হয় না। কোন রাশির স্কোয়ার কোনোদিন নেগেটিভ হয়? তাহলে ভি স্কোয়ারও কোনোদিন নেগেটিভ হবে না, ভি স্কোয়ারও কোনোদিন নেগেটিভ হয় না। তাহলে বলো কাইনেটিক এনার্জি অলওয়েজ কি হবে, পজিটিভ। তো কোনো ওইসব গল্প হবে না রেফারেন্সের এখানে। কাইনেটিক এনার্জি অলওয়েজ পজিটিভ হয়। একক কি হবে, জুল। এসআই পদ্ধতিতে, সিজিএস পদ্ধতিতে সেম আর। স্যার ডাইমেনশন কি হবে, এম এল স্কয়ার টি কি পাওয়ার -2। লাস্ট এবার আমরা পড়বো ভরবেগের সাথে কাইনেটিক এনার্জি রিলেশন। তো আগে আমাকে বলো ভরবেগ মানে কি, মুখে মুখে বলো। ভর ইন্টু বেগ। গুড, ভরবেগ মিন্স হচ্ছে ভর ইন্টু বেগ। তাহলে আমরা এটা লেখা হয়ে গেছে, যেটুকু লেখার এখান থেকে লিখে নাও, হাফ এম ভি স্কোয়ারটা লিখে নাও, আর লিখে নাও প্লাস প্লাস হয় না, মানে সরি নেগেটিভ হতে পারে না। কাইনেটিক এনার্জির মান নেগেটিভ হতে পারে না। আর লিখে রাখো কাইনেটিক এনার্জি ইকুয়ালস টু হাফ অফ এম ভি স্কোয়ার। লেখো কাইনেটিক এনার্জি হাফ অফ এম ভি স্কোয়ার, আর লিখে নাও কাইনেটিক এনার্জি কখনো নেগেটিভ হতে পারে না। হয়েছে? চলো, ভরবেগ কি বলে, ভর আর বেগের গুণফল। তাহলে পি ইজ ইকুয়ালস টু আসবে আমাদের ভর মানে এম, বেগ মানে ভি। ওকে, চলো কাইনেটিক এনার্জি লিখি। বলো কাইনেটিক এনার্জি পড়েছো কত হয়, হাফ এম ভি স্কোয়ার। ওকে বাচ্চা, এদিকে দেখ, আমি যদি উপর নিচে এম দিয়ে গুণ করি এর, তাহলে কি লিখবো, বলেছে উপরে এম দিয়ে গুণ করলে এম স্কোয়ার হয়ে যাবে। তাহলে উপরে কি হয়ে যাবে, এম স্কোয়ার ভি স্কোয়ার, আর নিচে কি থাকবে একটা এম, হ্যাঁ কি না? আর এই উপর নিচে এম দিয়ে গুণ করলে উপরে এম স্কোয়ার ভি স্কোয়ার, নিচে কত চলে আসবে, এম। আচ্ছা এম ভি মানে কি আবার, পি না? চেনা চেনা লাগছে, পি স্কোয়ার বাই এম। আরে এম ভি কে চেনা চেনা লাগছে না, এম আর ভি মিলিয়ে কি আসে, পি। তাহলে এম স্কোয়ার ভি স্কোয়ার মানে কত আসবে, পি স্কোয়ার বাই এম। এটা মানে তো কাইনেটিক এনার্জি হয়ে গেছে। তাহলে বলো পি স্কোয়ার ইকুয়ালস টু আমরা কি লিখতে পারি, 2m কে, হ্যাঁ কি না? পি স্কোয়ার ইকুয়ালস টু কি লিখতে পারি, 2m কে। তাহলে পি ইকুয়ালস টু কত, আন্ডার রুট অফ 2m কে। মনে করো একটা রেস হচ্ছে, এদিকে শোনো, একটা রেস হচ্ছে, সেই রেসে একজন বেশি জোরে দৌড়াচ্ছে আর আরেকজন কম জোরে দৌড়াচ্ছে। মানে মনে করো একটা রেসে তুমি আর আরেকজন হাত ধরে ধরে চলছো, একজন বেশি জোরে দৌড়াচ্ছে আর একজন কম জোরে দৌড়াচ্ছে, তাহলে কেমন হয়ে যাবে, একজন আগে চলে যাবে আর একজন পিছনে চলে যাবে না? আর মনে করো বৈশিষ্ট্য হচ্ছে গিয়ে যে হাত না অনেকটা লম্বা হতে পারে, তাহলে কি হবে, দৌড়াচ্ছে দৌড়াচ্ছে দৌড়াচ্ছে, ওর হাত লম্বা হয়ে যাবে আর ওই দিক থেকে ও পিছিয়ে যাবে, ও এগানোর চেষ্টা করবে। অনেকটা না এরকমই কেস হয় পি আর কে এর মধ্যে। দেখো পি তো এক ঘাতের সাথে চলবে ভালোভাবেই, বাট কে তো রুট আকারে হবে না। মানে বলতে চাইছে যদি আমরা বলি পি এর মান 4, তাহলে কে এর মান কিন্তু 4 হবে না, কত হয়ে যাবে, 2 হয়ে যাবে। আমি যদি বলি পি এর মান 9, তাহলে কে এর মান কত হয়ে যাবে, 3 হয়ে যাবে, হ্যাঁ কি না? তাহলে যেই স্পিডে পি এগোবে সেই স্পিডে কে এগোতে পারবে না। তাহলে মনে করো আমি একটা গ্রাফে আঁকছি, ভালোভাবে বুঝবে। আমি মনে করো একটা গ্রাফ আঁকছি, যে গ্রাফে আমরা একদিক বরাবর পি নেব আর আরেক দিক বরাবর কি নেব, কে। একদিক বরাবর পি আর একদিক বরাবর কে নিলাম। বলো কে তাড়াতাড়ি এগোবে,
পি তাড়াতাড়ি এগোবে, কে তাড়াতাড়ি এগোতে পারবে না। পি তাড়াতাড়ি যত তাড়াতাড়ি এগোচ্ছে কে তত তাড়াতাড়ি এগোতে পারছে না। বোঝা গেল কি করলাম? পি তাড়াতাড়ি এগোচ্ছে সেই হিসেবে কে তাড়াতাড়ি এগোচ্ছে না। গ্রাফে আবার আবার বোঝো, পি মনে করো 2 গেল, গ্রাফটা ভুল হয়ে গেছিল সরি। পি মনে করো 2 হলো, সেই হিসেবে এটা শুরুতে একে, আচ্ছা বলো শুরুতে 1 হলে একই হবে, 1 এর জন্য তো কোনো সমস্যা নেই। রুটও 1 এর রুটও কত হয়? একই হয়। তারপরের কেসের জন্য কি হবে? মনে করছেন 4, তখন এটা অতটা বাড়তে পারবে না 2। তারপরে কেসের জন্য 9, তাই না? তখন এটা কত পারবে? মাত্র 3। তাহলে কেমন হবে বলো তো? প্রথমটার জন্য পয়েন্ট এটা কিভাবে পয়েন্ট কাউন্ট করে জানো তো? এতটা এতটা, আবার এটার জন্য এতটা এতটা, এটার জন্য এতটা এতটা, আর এদের কানেক্ট করলে কেমন আছে? তাহলে তোমাকে যদি জিজ্ঞাসা করে পি আর কে এর গ্রাফ কিরকম হবে, সুখ, বোঝা গেল? এই টাইপের গ্রাফ হয়। পি আর কে এর যদি তোমাকে গ্রাফ জিজ্ঞাসা করে তাহলে তুমি বলবে পি আর কে এর গ্রাফ এরকম হবে। আমরা এর পরের দিন এই পার্টটা থেকেই না আবার স্টার্ট করবো, মানে এরকম না যে পরের পার্ট থেকে স্টার্ট করবো, আমরা এটার পরের পার্ট থেকে স্টার্ট করবো। তোমাদের কাজ হবে বাড়িতে দুটো জিনিস। একটা হচ্ছে আমি তো তোমাদের কি এঁকে দিলাম, পি আর কে এর কার্ভ এঁকে দিয়েছি, তোমরা উল্টো করবে। কে ভার্সেস পি আমি এঁকে দিয়েছি না, পি ভার্সেস কে এর গ্রাফ আঁকবে, পি ভার্সেস কে এর গ্রাফ আঁকবে। ফার্স্ট কাজ এটা, পি ভার্সেস কে এর গ্রাফ আঁকা। বোঝা গেছে? তোমাদের ফার্স্ট কাজ হবে পি ভার্সেস কে এর জন্য গ্রাফ আঁকা। হ্যাঁ হ্যাঁ, হাইপারবোলা পড়াবে। এর পরের দিন, এর পরের ক্লাস যেদিন আসবে সেদিন আমরা আবার এই জায়গা থেকে স্টার্ট করবো, এই পেজ থেকেই। তোমরা তার আগে পর্যন্ত এই পার্টগুলো তো পড়বেই, তাও পড়বে, কিন্তু আমরা পড়া যখন নেব, পড়া নেওয়ার সময় কিন্তু আমি বলে দিচ্ছি, আমি এই রিলেশনটা প্রমাণ করতে দেবো। এই যে এটার আগে দরকার হলে লিখে রাখো ভরবেগ ও কাইনেটিক এনার্জির মধ্যে সম্পর্ক, বাকি তো দেবই, সাথে এটাও দেব যে ভরবেগ ও গতিশক্তির মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠা করো, ভরবেগ ও গতিশক্তির মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠা করো।